আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, গতদিন আমি কি সময় বলা শিখাইছিলাম ইংরেজিতে? জি স্যার। শিখিয়েছিলাম, জি। মনে আছে তো? জি স্যার। ওকে, ওটার টেস্ট একটু পরে, ঠিক আছে? বাট ফার্স্ট অফ অল আমি আজকে নতুন টাস্কটা একটু আলোচনা করি, কারণ ওটা রিভিউ দিব। আমাদের বেশ কয়েকজন নতুন আছেন, তারাও কিন্তু ওটা বুঝে যাবে যে কিভাবে ইংরেজিতে সময় বলতে হয়, সময়টা শেয়ার করতে হয়। হ্যাঁ, আমি রিভিউ দিব। বাট বিফোর দ্যাট, নাও ফার্স্ট অফ অল আই উড লাইক টু শেয়ার ইউ দ্য নিউ ভোকাবুলারিজ। আমরা নতুন ভোকাবুলারি শেয়ার করতে যাচ্ছি আমাদের আজকের সেশনে, প্রথম লেসন হিসেবে, প্রথম লেসনের পার্ট। সো আমাদের আজকের যেটা থাকবে সেটা হচ্ছে পরামর্শ বা উপদেশ দেওয়া, যেটা আমরা শুনেছি অলরেডি, অ্যাডভাইস অ্যাডভাইস অ্যাডভাইস। আমি উচ্চারণ শোনানোর জন্য পড়ছি, তাছাড়া কিছু না। যা কিছু পড়াবো বলবো শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে, আর যা কিছু পড়াচ্ছি বলছি এগুলো কিন্তু আমি গ্রুপে দিয়ে দিব। তাই কারোর কোনো নোট না করলেও চলবে, কোনো কষ্টই হবে না। শুধু ক্লাসে মনোযোগী থাকতে হবে আর একটু মুখ খুলে কথা বলতে হবে, তাহলেই শেখা যাবে। থ্যাংক ইউ। ওকে, এরপর জানানো বা অবহিত করা, এটাকে আমরা বলবো ইনফর্মড। এরপরে ঘোষণা করা, অ্যানাউন্স। যদিও ডিক্লেয়ার শব্দটা বলা যায় যে ডিক্লেয়ার করো না, এরকম বলি না, ডিক্লেয়ার, অথবা অ্যানাউন্স। অনেক সময় ভুল করে আমরা অ্যালাউন্স বলি, অ্যালাউন্স না কিন্তু অ্যানাউন্স। ওকে, এরপর বর্ণনা করা, ডেসক্রাইব। প্রকাশ করা, এক্সপ্রেস। আমি বললাম যে মাসুদ, তুমি এটা কাউকে প্রকাশ করো না, ঠিক আছে, এটা গোপন থাক। এই যে বললাম প্রকাশ করো না, ও বলো যে ঠিক, ওকে স্যার, আমি প্রকাশ করবো না। এই যে প্রকাশ করা ইংরেজিটা কি? এক্সপ্রেস। আমি বললাম যে এটা তুমি কাউকে প্রকাশ করো না, ডোন্ট এক্সপ্রেস। ডোন্ট সে বলি না, ডোন্ট সে বলো না, ঠিক তাই, ডোন্ট এক্সপ্রেস, প্রকাশ করো না, এই হলো ব্যাপার। আচ্ছা, স্যার। তারপরে আরেকটা বলি, স্যার। এক্সকিউজ মি, ইয়েস প্লিজ স্যার। মাসুদ। হুম। স্যার, আজকে তো আমি ক্লাসে প্রথম। তো কত লেসন পড়াচ্ছেন এটা যদি বলে দিতেন। না, আমি তো খুঁজে বইয়ের পাচ্ছি বইয়ের না। লেসন না মাসুদ, বইয়ের লেসন না। ডোন্ট ওয়ারি, ঠিক আছে। মাসুদ অ্যাকচুয়ালি দেয়ার লার্নার্স, মাসুদও অনেক আমার অনেক কাছের, হ্যাঁ, এবং অনেক অ্যাকচুয়ালি স্নেহের। যাই হোক, ও জয়েন করছে এই সেশনে। ও অনেক দিন ধরেই প্ল্যানিং করছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে আসলে কম বেশি সবার। বাট ডোন্ট ওয়ারি, হ্যাঁ, এটা বইয়ের কোনো লেসন নয়। এটা বইয়ের লেসন হলে তো আর কোর্স করা লাগতো না, বই প্র্যাকটিস করলে হয়ে যেত। বিষয়টা এরকম, হ্যাঁ। ওইটা এক্সট্রা ভোকাবুলারি সেন্টেন্স শেখার জন্য আমরা বইটা বাসায় ফলো করব। আর মাঝে মধ্যে আমি যদি কিছু কাজ দিই বলে দিব যে অমুক লেসনে আছে, কেমন। আর আমি যেগুলো দিচ্ছি এটা হচ্ছে কোর্সের জন্য, এটা আলাদা করে পড়ানোর শেষে আমি গ্রুপে দিয়ে দিব। গ্রুপ ফলো করলে হবে। মানে আমার কাছে ফোনটা থাকা মানে আমার কাছে কোর্স ম্যাটেরিয়াল থাকা, যেখানে খুশি সেখানে আমি একটু প্র্যাকটিস করে নিলাম গ্রুপে ঢুকে। ভেরি ইজি। থ্যাংক ইউ, কাম টু দ্য পয়েন্ট। যেটা বলতেছিলাম, তাহলে বর্ণনা করা, ডেসক্রাইব। তারপর হচ্ছে প্রকাশ করা, এক্সপ্রেস। অনুবাদ করা, ট্রান্সলেটেড। এরপর হচ্ছে আলোচনা করা, ডিসকাসড। বিতর্ক করা, ডিবেটেড। প্রশ্ন করা, কোয়েশ্চেন শব্দটা কিন্তু নাউন হয়, আবার ভার্বও হইতে পারে। কারণ আমরা প্রশ্ন করাকে বলি কি, আস্ক, জিজ্ঞাসা করা। তো প্রশ্ন করাকে আমরা ভার্ব অর্থে এই নাউন যেটা কোশ্চেন, এটাকেও ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে উল্লেখ করা, মেনশনড। আচ্ছা, তারপরে একটু পরে কথা বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আম, বড় হওয়া বা জন্মানো, গ্রোন। আর রোপণ করা বা লাগানো, গাছ লাগাই না আমরা, ছোট চারা গাছ লাগাই, রোপণ করি, এটাকে বলবো প্লান্টেড। রক্ষা করা, প্রোটেক্টেড। এইভাবে বলার চেষ্টা করতে হবে, উচ্চারণ সুন্দর হবে। শুধু উচ্চারণ শোনানোর জন্য আমি কিন্তু এখন বলতেছি, হ্যাঁ। আমারটা শুনে শুনে কিন্তু সবাই বলে বলে প্র্যাকটিস করতে পারে, মাইক্রোফোন অফ রেখে, তাহলে তো আর শব্দে ডিস্টার্ব হবে না। অফ করা থাকলো, আমারটাও শুনলাম, টিচারেরটা শুনলাম, আমিও বললাম মুখে মুখে, আমার কিন্তু প্র্যাকটিস হয়ে গেল। সো ইউ ক্যান সে আফটার মি, মানে আমার পর প্র্যাকটিস করতে পারেন সবাই। আচ্ছা, এরপরে রক্ষা করা, যেটা প্রোটেক্টেড। আর একটা হচ্ছে বাঁচানো বা রক্ষা করা, সেটা হচ্ছে সেভ। আমরা সেভটাকে সঞ্চয় করাও বলি। যেমন অনেকের নাম্বার আমরা মোবাইলে কি করি, সঞ্চয় করি, অর্থাৎ ইংরেজিতে বলি সেভ করি নাম্বারটা, তাই না? হত্যা করা, কিল্ড। হত্যা করা, কিল্ড। এছাড়া আরেকটা রয়েছে লড়াই করা বা কারোর সাথে, যেটাকে আমরা বলি যুদ্ধ করা, মারামারি করা, ফাইট ফট। আক্রমণ করা, অ্যাটাকড। রক্ষা করা আরও একটা আছে, ডিফেন্ডেড। যেমন আমরা বলি ডিফেন্সে খেলেও, মানে কি, ওই বল অন্য দলের
প্লেয়ার নিয়ে চলে আসলে ও লাথি টাথি মেরে উড়াই দেয়, মানে ডিফেন্সে ও রক্ষা করে যাতে ডি বক্সের কাছাকাছি না আসতে পারে, তাই না? তাই ও হচ্ছে ডিফেন্সে গেলে, তার মানে ডিফেন্ড শব্দটা যে রক্ষা করা। আচ্ছা, তারপরে হচ্ছে খোঁজাখুঁজি করা, সার্চ। তবে একটা বিষয় আছে, আমি রক্ষা করা শিখলাম প্রোটেক্ট, আমি রক্ষা করা শিখেছি সেভ, তাই না? বাট আমি যখন বাংলা জিজ্ঞেস করলাম যে রক্ষা করা ইংরেজি কি, তখন আমার যেটা মনে আসবে সেটা বললেই হবে। আমি যেটা শিখিয়েছি ওইটাই বলতে হবে এমন কোনো কথা নেই। আমার যদি অন্য কোনো আরেকটা সিনোনিম জানা থাকে আমি সেটা বলবো, অর্থ হলেই হবে। ওকে, তাহলে আরেকটা আছে অনুসন্ধান করা বা খোঁজা, সার্চ সার্চ সার্চ। আবার কোনো কিছু পাওয়া বা খুঁজে পাওয়া, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এগুলো আমাদের নতুন ভোকাবুলারি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একটু খানি শেষের দিকে আমরা আরেকটা আলোচনায় যাব এবার। আমি শেষে গিয়ে টাইমিংয়ের ব্যাপারে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, মানে আগের ক্লাসে যে টাইম সম্পর্কে শিখছিলাম ওটা রিভিউ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমি কিন্তু কাউকে হয়তো আমার সাথে নিব অ্যাক্টিভ সেশনের জন্য। আচ্ছা জয়, মাইক্রোফোনটা অন করো তো জয়, দেখি। ইয়েস স্যার। টেন্স প্রধানত কয় প্রকার? টেন্স 3 প্রকার স্যার। প্রধানত 3 প্রকার, প্রধানত। এই প্রত্যেকটা টেন্সকে, আচ্ছা সেলিনা, হ্যাঁ থ্যাংক ইউ জয়, সেলিনা, প্রত্যেকটা সবাই অ্যাক্টিভ থাকবে। প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগ, 4 ভাগে। 4 ভাগে, তার মানে টোটাল হলো 3 এ 4 এ 12 প্রকার। আচ্ছা থ্যাংক ইউ সুজন। এই 12 প্রকার, যেমন প্রথমটা তাহলে প্রেজেন্ট, প্রেজেন্টকে তো 4 ভাগে ভাগ করা যায়। এই প্রেজেন্টের 4টা নাম বলতে পারবে সুজন? প্রেজেন্টের 4টা মানে 12 প্রকার তো প্রেজেন্টের 4টা, পাঁচটা 4, আচ্ছা মাসুদ সাহেব বলতে পারবে? মাসুদ, প্রেজেন্টের 4টা মনে আছে? হ্যাঁ, নাম বলে দাও। মাইক্রোফোন অন করে, হ্যাঁ হ্যাঁ ইয়েস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ সো মাচ। মাসুদা দেখা যাচ্ছে সে কবে ইংরেজি পড়েছে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, এরপরে তো দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে থাকতে একটু মানুষ বেশি পড়াশোনা করে, তারপরে অনার্সে যায় 5-6 বছর, মাস্টার্সে যায়, তারপর সে 8-10 বছর আগে পড়েছে এখনো মনে আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা তাহলে গোবিন্দ হচ্ছে 5টার 4টা শুনি এবার, তাহলে 5টার 4টা মাইক্রোফোন অন করে বলে ফেলো। 5টার 4টা, 5টা মাইক্রোফোন, হ্যাঁ হ্যাঁ মনে আছে? স্যার একটু স্কিপ করেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এবার হচ্ছে ইয়ে করি। আচ্ছা শহীদুল্লাহ ভাই, আপনি একটু বলে দেন যে 5টার 4টার নাম বলে দেন। মাইক্রোফোন, মাইক্রোফোন। কোনো প্রবলেম ফেস করছে? আচ্ছা, 5টার 4টার নাম আমরা তো জানি, ওই একই কথা। যেমন এই যে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা শব্দ যদি মনে রেখে এই 4টা শব্দ প্রেজেন্টের সাথে দিই, প্রেজেন্টের 4টা, আবার এই 4টা শব্দ যদি আমি পাস্টের সাথে দিই, পাস্টের, ফিউচারের সাথে দিলে ফিউচারের 4টা, তাহলে 12টা হয়ে গেল। ভেরি সিম্পল। তাহলে মূল বিষয় হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। বাট এটা আমি এমনিতেই বলতেছি, এটা এখনই মুখস্থ করতে হবে ব্যাপারটা তা নয়। তো এইভাবে আমরা জানি যে টেন্স মূলত কয় প্রকার? 12 প্রকার। তবে আগামী দিন কিন্তু 12 প্রকারের টেন্সের নাম বলতে হতে পারে আমাকে। মানে আমি একদম বেবিদের মতো করে নিচ্ছি, শিশু, বাচ্চা, 2-3 বাচ্চারা যেরকম পড়ে, ওরা এখন টেন্সের নাম শেখে এরকম, ওদের মতো করে নিচ্ছি যে আমরা কিছুই পারি না, কিছুই বুঝি না, একদম প্রথম থেকে সাজানো গোছানো পদ্ধতিতে সামনের দিকে আগাবো। তাহলে এই 12টা টেন্সের নাম মুখস্থ রাখতে হবে প্রত্যেককে, আমি গ্রুপে দিয়ে দিব, কেমন? আচ্ছা এটা গেল। এখন এবার আমি প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে কথা বলতেছি। এই প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট মানে কি? বর্তমান। আচ্ছা, ইনডিফিনাইট শব্দটার অর্থ কি কে বলতে পারবে? এমনি ইনডিফিনাইট শব্দটার বাংলা অর্থ কি? প্রশ্নবোধক স্যার। প্রশ্নবোধক, ঘটমান, ঘটমান। আচ্ছা ইনডেফিনাইট। আচ্ছা যদি বলি ডেফিনাইট, ডেফিনাইট মানে কি? এটা তো নিশ্চয়, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নির্দিষ্ট, ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট, তো ইনডেফিনাইট মানে কি বোঝাই যাচ্ছে, কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি যে একটা শব্দ হিসেবে যদি ইনডেফিনাইট শব্দটা আমরা বলি ইংরেজিতে ইনডেফিনাইট, তাহলে কি বলা যায়? তো অনির্দিষ্ট। ওকে ফাইন। যদি এইভাবে বাংলাটা করি যে প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে বাংলা দাঁড়াচ্ছে বর্তমান অনির্দিষ্ট। মানে আমি একটু মজা করে বোঝাচ্ছি জাস্ট। তাহলে আমরা বর্তমান অনির্দিষ্ট টেন্স শিখতেছি কিভাবে দেখেন। সেলিনা ম্যাডাম আমাকে বলতেছে স্যার আমি হচ্ছে ইসে যাই, আমি বাজারে যাই, আমি বাজারে যাই,
এই যাই মানে কি এই মুহূর্তে যাচ্ছে উনি? উনি আগে গিয়েছিলেন সেই কথা বলছে না, তাহলে আগে গিয়েছিলেন সেটা বলছে না, তার মানে ওটা পাস্ট নয়, আগে তো পাস্ট। সেলিনা ম্যাডাম ভবিষ্যতে বাজারে যাবে সেই কথা বললো না, ভবিষ্যতে বাজারে যাবে তা বলি না, বলেছে আমি বাজারে যাই, তার মানে এটা ভবিষ্যৎ না, তাহলে পাস্ট না ফিউচারও না, তাহলে তো কোনো কিছু একটা, সে তো কোনো কিছু একটা কি, তা প্রেজেন্ট, প্রেজেন্ট। কিন্তু ব্যাপার হলো যে সেলিনা ম্যাম যখন বলল যে আমি বাজারে যাই, কিন্তু এক্স্যাক্টলি বোঝা যায় না যে উনি কখন বাজারে যায়। বিষয়টা এরকম ভাবে বলা উচিত যে যখন ওনার প্রয়োজন হয়, যখন ওনার দরকার হয়, ইচ্ছা হয়, তখন উনি বাজারে যায়। মাসুদ বলছে আমি ভাত খাই, এখন ও যে বললো আমি ভাত খাই, এই ভাত খাই মানে সে আগে খেয়েছিল তা না, তাহলে এটা পাস্ট না। এই ভাত খাই মানে সে ভবিষ্যতে ভাত খাবে সে কথা বলছে না, এটা তাহলে ফিউচার না, আমরা বুঝলাম এটা ফিউচার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পাস্ট না ফিউচার না, তাহলে 100% এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। কিন্তু আমি ভাত খাই, তো আমি কখন খাই এই ব্যাপারটা কিন্তু আসলে নির্দিষ্ট করে কিন্তু বোঝা যায় না। এই জন্য এই জিনিসগুলোকে, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় অনির্দিষ্ট। কি বলা হয়? অনির্দিষ্ট। তাহলে এইটা বর্তমান অনির্দিষ্ট টেন্স হয়ে গেল, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। কিন্তু আপনি বাংলায় যদি কাউকে বোঝান, আমি জানি না আমাদের সেলিনা ম্যাডাম বাংলায় কিভাবে বোঝায় বাচ্চাদেরকে, ঠিক আছে, এই ম্যাডাম কিভাবে বোঝান বলেন আজকে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নাকি এবার বলেন না যে আমি ইংরেজি ক্লাস নিই না, ঠিক আছে, স্কুলে যে কিভাবে বোঝান বলেন। সাবজেক্ট, সাবজেক্ট, দাঁড়ান এবার সেলিনা ম্যাডাম টুর কাছে যাই, আমরা দেখি আমাদের ম্যাডাম কি। ম্যাডাম আপনি আপনার জব এখনো আছে না নাকি রিটায়ার্ড? আছে স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আছে। কয় বছর আছে? 31 সাল স্যার। 31, 26, 5 বছর, 5 ইয়ার্স, 5 বছর পরে রিটায়ার্ড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইংরেজি ক্লাস নেন? নেই স্যার। আচ্ছা, এই কোনোদিন টেন্স পড়াইছেন বা পড়ান? পড়িয়েছি স্যার। কারণ 2-3 তে এখন শুরু হয়ে গেছে, তাই না, ব্যাপারটা এরকম। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কিভাবে বোঝান আপনি? বর্তমানে কোনো কাজ হয় বা হয় এরূপ বোঝালে এরকম সত্যি তাকে বোঝান না, অন্য কিছু বলেন। আচ্ছা, অন্য অনেকে কি করে জানেন, এই যে বিভিন্ন বই আছে না গ্রামার, আমাদের বাংলাদেশে তো অনেক বই আছে, তো দেখবেন বই লেখা থাকে যে বাংলা ক্রিয়ার শেষে রস্যই, রশ্মি, অন্তস্তা, এরকম কি একটা ব্যাপার থাকে, তারপরে চিরন্তন, সত্য, অভ্যাসগত বিষয়, এরকম কিছু লেখা থাকে না, এরকম কিছু বোঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই জিনিসটা যখন আপনি পড়াবেন দেখবেন অধিকাংশ বাচ্চা সত্যি ব্যাপারটাকে মুখস্থ করে কিন্তু বুঝে নেয় না। আমার নিজের মতো করে আমি বোঝাই স্যার। এক্স্যাক্টলি, এটাই দরকার। কারণ কি, আপনি যখন নিজের মতো করে সহজ কোনো পন্থা অবলম্বন করে ওদেরকে জিনিসটা ঢুকাই দিবেন, ওদের সেন্স ক্লিয়ার করবেন, তখন ওদের টেন্স ক্লিয়ার হবে। মানে সেন্স ক্লিয়ার তো টেন্স ক্লিয়ার। তো আমি এখন আপনাদেরকে বোঝাবো, যেহেতু আপনারা আপাতত আমার স্টুডেন্টস, বয়স যাই হোক আপাতত স্টুডেন্টস, আমি টিচার। হ্যাঁ, তুফাজিল ভাই এবার হাসছে, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন শোনেন, ব্যাপারটা হয়েছে কি, যে আপনি এভাবে বোঝাবেন যে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়, এমনটি বোঝালে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আগেও তো এইভাবে আলোচনা করেছি, আপনারা জানেন। তাহলে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়, তাহলে আপনাদেরকে দুটো শব্দ মনে রাখতে হবে, করে আর হয়, করে আর হয়। আমি বললাম যে হচ্ছে মিস্টার তোফাজ্জল বইটি পড়ে, তোফাজ্জল ভাই কি করে, বইটি পড়ে, তা বইটি পড়ে মানেই সে কোনো কাজ করে। আর যদি এরকম হতো যে মিস্টার তোফাজ্জল বইটি পড়ছে, তাহলে বলতাম যে কেউ কোনো কাজ করছে, ক্রিয়া ক্রিয়ায় মেলাচ্ছি। কিন্তু যদি তোফাজ্জল ভাই বলতো যে আমি বইটি পড়েছিলাম, তাহলে আমি বলতাম যে তিনি কোনো কাজ করেছিল। যদি বলতেন যে আমি বইটি পড়বো, তাহলে বলতাম তিনি কোনো কাজ করবে। বুঝছেন না ক্রিয়ার সাথে ক্রিয়ার মিল? তাহলে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয় এমনটা বোঝালে সেটাকে আপনারা ধরবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা দ্বারা কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে কোনো কিছু কেউ করছে এটা বোঝাবে না, কোনো কাজ হয়ে গেছে এটাও বোঝাবে না, কোনো কাজ হবে এটাও বোঝাবে না। তার মানে কেউ কোনো কাজ করে থাকে, তা কখন করে, যখন তোর দরকার হয় তখন করে। তাহলে করে বা হয় এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে এইবার আমি যদি বলি যে বিষয়টা এরকম, যে আমি একটা বাক্য বলি, আমি বললাম যে আমি আমার ছোট ভাইয়ের সাথে প্রতিদিন আমার পড়ার ঘরে বসে আমাদের নতুন ইংরেজি বইটা নিয়ে খুব মনোযোগ দিয়ে ওর সাথে জোরে জোরে একটি ইংরেজি বই পড়ছি। কি বলেছি? পড়ছি, পড়ছি। তার মানে এখন চলতেছে না,
ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যায়, ওটা আমরা পরে যাব। কিন্তু বাক্য যত বড়ই হোক, যদি আপনি খুব খেয়াল করেন যে কেউ কি, এই যে পড়ছি মানে কি, কেউ কোনো কাজ করছি, অর্থাৎ কেউ কোনো কাজ করছে, এটা হলে হবে না। আমার কথা ছিল কেউ কোনো কাজ করে, বর্তমানে কেউ কোনো কাজ করে, করে মানে এখনই করতেছে তা বোঝাবে না, কখন করে, তো যখন দরকার হয় তখন করে, ঠিক আছে, এরকম। তাহলে আপনি যদি বলেন যে আমি ভাত খাচ্ছি, হবে না। যদি বলেন আমি ভাত খাই, হবে। আমি বাজারে যাচ্ছি, হবে না। তাহলে কি বলতে হবে? আমি বাজারে যাই। ইয়েস, আমি বাজারে যাই। আমি বললাম যে বাংলাদেশ সরকার অনেক বছর যাবৎ কঠোর হস্তে খুব সিরিয়াসলি তার মন্ত্রী পরিষদ নিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। যাই বলেছি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনাইট, 100%। কিন্তু যদি বলতাম যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, যাচ্ছে বলতাম চালিয়ে গিয়েছে, মানে হয়ে গেছে চালানো, পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা বুঝছেন? Past. হ্যাঁ। আর যদি বলতাম 10 বছর ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, 10 বছর ধরে বলেছি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ, কন্টিনিউয়াস। যদি আমরা ওখানে যাব আলাদা আলাদাভাবে, মানে আপনাদের সেন্স ক্লিয়ার করার জন্য হালকা হালকা ফোকাস করতেছি আমি, বুঝতে পেরেছেন হয়তো বা। তাহলে মূল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়। এখান থেকে দুটো শব্দ মনে রাখবেন, করে, হয়। আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞেস করতে পারি কোন দুটো শব্দ মনে রাখতে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোনো বাক্য চেনার জন্য, বলবেন দুটো শব্দ হলো করে, হয়, এই দুটো শব্দ মেন। আর যদি বলি যে কোনো বাংলা বাক্য দেখে আপনি কিভাবে বুঝবেন যে এই বাংলা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য, কিভাবে বুঝবেন? বলবেন যে বাক্যটি তারা এমনই বোঝাবে যে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়। বাক্যটা দ্বারা, ওই বাংলা বাক্যটা দ্বারা বোঝাবে বর্তমানে কেউ কোনো কাজ করে বা কোনো কাজ হয়, এমনটি বোঝালে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার বুঝছেন না? মানে স্ট্রাকচার না, সরি, এটা তো স্ট্রাকচার, এটা চেনার উপায়, বাংলায় চেনার উপায়। স্ট্রাকচার এখন বলবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব যখন বলেছি তখন মনে রাখবেন, আপনারা সংক্ষেপে বলেন না V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই সংক্ষেপে বুঝলাম V1। তবে এই জায়গায় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি হয়, কোনো ব্যক্তির নাম হয়, তাহলে আবার ভার্বের সাথে কি যোগ করতে হয় মনে আছে তো? এস বা ইএস যোগ করতে হয়, এস বা ইএস। হ্যাঁ, এটাই। তাহলে আপনারা গঠনটা আমি যা যা আলোচনা করতেছি সব কিন্তু টেক্সট আকারে গ্রুপে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কথা হলো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। তো আমি ছোট্ট একটা বাক্যর আগে উদাহরণ দেবো বাংলায়, আপনারা ইংরেজি করবেন, বলেন তো বুঝে। আমি চা পান করি, আমি চা খাই। I think. ইয়েস, I drink it. আমি I drink tea. আচ্ছা, আমি চা খাই, এটা কোন টেন্সের বাক্য? আমি চা খাই। Indifferent. কিভাবে বুঝলেন? Present কিভাবে indefinite. বুঝলেন? Present indefinite. বর্তমানে কাজ করছে, কাজ চার খায়, এটা করে present যায়, indefinite. করে যায়। কাজ করতেছে, কেউ কোনো কাজ করতেছে, করে, 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 করে। হ্যাঁ, এইটাই, করে, করতেছে বললেই ভুল, করছে বললেই সে বুঝেনি, না বুঝে বলতেছে। তাহলে করে, আমি খাই মানে কি, আমি কোনো কাজ করি, ব্যাপারটাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝে ফেললাম। আর প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টের পর আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর মেইনলি কিন্তু সেন্টেন্স মেকিং এর সূত্র হচ্ছে এসভিও। এসভিও, এস থেকে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। এই জিনিসটা ঠিক রাখবেন, কোনোভাবে যেন এসওভি করেন না। এসওভি দিয়ে বাংলায় হয় কিরকম দেখেন, আমি, আই, এস হয়েছে, হয়েছে, ভাত, ভাত কি, ভার্ব, ভাত কি ভার্ব, Object হয়ে গেল। ও অবজেক্ট, ঠিক না? তাহলে আমি ভাত, এস ও, এইবার বললাম খাই, এইবার কিন্তু কি হলো, খাই, ভার্ব। তাহলে ভার্ব থেকে চলে গেল। এসওভি হয় কিসে? বাংলা এসওভি, আর ইংরেজিতে হবে কি, SVO। এসভিও। এইটা ঠিক রাখবেন, বাক্য ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে ইংরেজি বাক্য গঠনের সূত্র হচ্ছে এসভিও। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রও তাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসভিও। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার যদি বলি সে চা পান করে, সে চা পান করে, কি হবে? হি, আমি বললাম যে আমি বললাম মাসুদ অফিসে যায়, বলেন মাসুদ অফিসে যায়, মাসুদ, Masud goes to office. Goes to office. দেখি মাসুদ নিজে কি বলে, দেখি আপনারা দেখি মাসুদ নিজে কি বলে, প্লিজ। Masud goes to office. গোজ হবে, কিন্তু কেন
যাও ইংরেজিতে গো, গোস কেন বললে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনি কি মাসুদ? আপনি কি মাসুদ নাকি? আমি মাসুদের দিকে সেলিনা আবার পয়েন্ট আউট করে বলবে। আচ্ছা হ্যাঁ, মাসুদ আবার হাসছে, বলো। সাবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু গোস কেন বললে? গো না বলে যাও ইংরেজিতে গো। গোস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? থার্ড পারসন তো হচ্ছে যে কেউ নাম তো থার্ড পারসনই হয়। তো এই বাক্যে কোনটা? সরি, এই বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? তোমার বাক্যে কোনটা? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলারের জন্যই তো তুমি এস বাই এস দিয়েছো ভার্বের সাথে, কিন্তু এই বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা ছিল? বোঝনি? আরে We can help you. থার্ড পারসন সিঙ্গুলার মাসুদ। সাবজেক্ট। সেটাই তো বললাম প্রথমে। হ্যাঁ, তা সেটা আবার জিজ্ঞেস করলে বলতে পারছো না কেন? বলবা যে তুমি বুঝাইলে, তুমি সেটা বলনি, তুমি বলেছো যে কেউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে পারে, তুমি এই কথা বলেছো, কিন্তু তুমি বলতেছো না যে এই বাক্যে। আমি বলেছি এই বাক্যে কোনটা, বলবা এই বাক্যে মাসুদ শব্দটি হচ্ছে থার্ড পারসন এই বাক্যে সিঙ্গুলার। মাসুদ। ইয়েস, এটা বলতে হবে। হ্যাঁ, কনফিডেন্স থাকতে হবে, কনফিউশন থাকলে হবে না। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে তহুরা ভাত রান্না করে, কি হবে? তহুরা ভাত রান্না করে, তহুরা কুক রাইস, রাইস। কুক রাইস, এস হবে না? জি, এর হবে। ও মানে নেটওয়ার্ক প্রবলেম, মানে এস বোঝা যাচ্ছে না। তাহলে আমাদেরকে এইভাবেই কিন্তু করতে হবে, তাই না? আচ্ছা আমি একটু অন্য আরেকটা ভার্ব দিয়ে বলি তাহলে। এবার আমি বললাম, এবার যদি বলি যে কার নাম দিয়ে বলবো? আচ্ছা জয়কে দিয়ে বলি। আচ্ছা জয় ফুটবল খেলে। জয় প্লেস ফুটবল। জয় প্লেজ ফুটবল, এস হলো, তাই না? তাহলে এই জায়গায় আমাদের আর সমস্যা নাই। কিন্তু এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একটা বাক্য বলি, আমার সাথে একজন জয়েন করুক। আচ্ছা সেলিনা ম্যাডামই থাকুক, ঠিক আছে, ক্লিয়ার করে বোঝার জন্য, তাছাড়া কিছু না। হ্যাঁ, আচ্ছা সবাই আমরা খেয়াল করবো, যার প্রশ্ন থাকবে সে প্রশ্ন করবেন, ঠিক আছে? সবাইকে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ক্লাসে সবাই জয়েন। সেলিনা 1 না 2 স্যার? সরি দুজনই মাইক্রোফোন অন করেছে, দুজনের 1 না 2? আর ও ওয়ানই থাকুক আমার সাথে। হ্যাঁ, আমি সবাইকে দেখতে পাচ্ছি, রাসেল আছে, আবু সালেহ সাহেব আছে, ফাতিমা আছে, মোহাম্মদ আছে, রবি আছেন, হ্যাঁ আছে, আরো অনেকেই রয়েছে, ঠিক আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা তো যেটা বলতেছিলাম, আচ্ছা আমি ভাত রান্না করি, বলেন ইংরেজি বলেন। আই কুক রাইস। আমি কি বলছি আমরা সবাই খেয়াল করে শুনবো, আমি কিন্তু শেখানোর জন্য ওনাকে সাথে নিলাম জাস্ট, ওকে? এবার বলুন তো, আমি ভাত রান্না করি না, এটা কি হবে? আই ডোন্ট কুক রাইস। সেলিনা ম্যাডাম, অনলি সেলিনা ম্যাডাম, হ্যাঁ, মানে একজনকে দিয়ে আমরা জাস্ট সবাই উদ্দেশ্যে বলতেছিলাম। আই ডোন্ট কুক রাইস উনি বলেছেন। আচ্ছা ডোন্ট মানে কি? ডু নট না? অবশ্যই। ইয়েস স্যার। তাহলে ডো নটটাকে আমরা কিন্তু কন্ট্রাকশন করে, শর্ট ফর্ম করে বলেছি ডোন্ট। তাহলে আমরা ডোন্ট বলা অভ্যাস করবো, কেমন? মানে আমরা ডো নট না বলে ডোন্ট বলা অভ্যাস করবো ধীরে ধীরে, তাহলে ভালো। বাই ডোন্ট কুক রাইস, তার মানে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ডুর সাথে নট ব্যবহার করা লাগে। তবে কখনো কখনো ডাজের সাথে নট ব্যবহার করতে হতে পারে। ডাজের সাথে নট ব্যবহার করব যখন ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসি আসবে, ভার্বের সাথে এস যোগ করা থাকবে ওই সময়। থ্যাংক ইউ। তাহলে আমি ভাত রাঁধি, আই কুক রাইস, আর আমি ভাত রাঁধি না, আই ডোন্ট কুক রাইস। এবার প্রশ্ন করব, প্রশ্ন করার সময় আমরা যে সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাস পেলাম, ডু অথবা ডাস কি সাহায্যকারী ভার্ব না? ইয়েস স্যার। এই সাহায্যকারী ভার্বকে বাক্যের প্রথমে নিয়ে আসবো, যে আমি কি ভাত রাঁধি, তাহলে কি হবে? ডু আই কুক রাইস। ওকে, ডু আই কুক রাইস। আচ্ছা এবার নেগেটিভ করার সময় ডুর সাথে নট ডোন্ট দিয়ে শুরু করলেও হবে। ডোন্ট আই কুক রাইস। হ্যাঁ, আমি কি ভাত রাঁধি না, বলুন। ডোন্ট আই কুক রাইস। কুক রাইস। আচ্ছা এবার এই চারটা বাক্য আমি প্রথমে বলবো, তারপরে সেলিনা শোনাবে, আমরা সবাই শুনবো যে তিনি সঠিকভাবে বলতে পারেন কিনা। আমি ভাত রাঁধি, আই কুক রাইস, আমি ভাত রাঁধি না, মানে হ্যাঁ না, এই বাক্য দুটো প্রথমে, প্রশ্ন বলা যাবে না, হ্যাঁ না। আমি ভাত রাঁধি, আই কুক রাইস, আমি ভাত রাঁধি না, আই ডোন্ট কুক রাইস। আমি কি ভাত রাঁধি, ডু আই কুক রাইস, আমি কি ভাত রাঁধি না,
ডোন্ট কুক রাইস। সেলিনা ম্যাম স্টার্ট। আমি ভাত রাঁধি, আই কুক রাইস। আমি ভাত রাঁধি না, আই ডোন্ট কুক রাইস। আমি কি ভাত রাঁধি, ডু আই কুক রাইস। আমি কি ভাত রাঁধি না, ডোন্ট আই কুক রাইস। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাচ্ছি একটু জয়ের কাছে। জয় দেখি পারি কিনা এটা। হারি আপ। আমি কি ভাত রাঁধি, ডু আই কুক রাইস। আমি কি ভাত রাঁধি না, ডোন্ট আই কুক রাইস। আমি দুইটা শুনলাম লাস্টে, আপনারা কয়টা শুনলেন? রিপিট প্লিজ। জয় রিপিট প্লিজ। জি, এই ইউ হ্যাভ নেটওয়ার্ক প্রবলেম আই থিঙ্ক। রিপিট প্লিজ। আবার বলো। আমি কি ভাত রাঁধি, ডোন্ট আই কুক রাইস। তুমি আমি কি ভাত রাঁধি এটা বলতেছো কেন? চারটা বাক্য শোনো নাই খেয়াল করে কি বলেছে ম্যাম? নাকি আমি ভুল শুনেছি বলছি? স্যার, হ্যাঁ, শুনলাম তো স্যার। কি শুনলে? তা তুমি প্রথমে হা বোধক বাক্য, তারপরে না বোধক বাক্য, তারপরে প্রশ্নবোধক বা হা বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন, চারটা বাক্য বলবা। তো তুমি কি বলতেছো? হুম, বোঝো নাই? আচ্ছা যাই হোক, অন্য আরেকজনের কাছে যাচ্ছি আমরা। হ্যাঁ তোফাজ্জল ভাই প্লিজ খেয়াল করে শুনবে। মাইক্রোফোন মাইক্রোফোন দ্রুত, সময় কম সময় কম, তাড়াতাড়ি, ব্যস্ত ব্যস্ত চটপট করে কাজ করতে হবে। হ্যাঁ সরি সরি আমি ভাত রাঁধি, আই কুক রাইস। আমি ভাত রাঁধি না, আই ডোন্ট কুক রাইস। আমি আমি কি ভাত রাঁধি না? নেগেটিভ ডু প্রথমে আসছে কেন? আপনার নেগেটিভ তো পরে। জি সরি সরি। আমি কি ভাত রাঁধি, ডু আই কুক রাইস। আমি কি ভাত রাঁধি না, ডোন্ট আই কুক রাইস। থ্যাংক ইউ সো মাচ। এই সুদীপ্ত বলো তো দেখি ব্যাপারটা বুঝছি কিনা আমরা। দ্রুত দ্রুত। স্যার সেম এটাই। আরে আবার কথা বলে তাড়াতাড়ি স্যার বলো না। সময় কম বলছি। আই রাইস, কুক রাইস, তো বাংলা বলেছো? সরি স্যার না বাংলা জিরো, তুমি জিরো পেয়েছো, হাঁসের ডিম পেয়েছো। এই ফাতিমা, ঠিক আছে খেয়াল করে শোনে না। দ্রুত দ্রুত দ্রুত, ফাস্ট ফাস্ট। ফাতেমা কথা শুরু করতে এত দেরি হয় কেন? আই কুক রাইস। আমি ভাত রাঁধি, আই ডোন্ট কুক রাইস। আমি ভাত রাঁধি না, ডু আই কুক রাইস। আমি কি ভাত রাঁধি, ডোন্ট আই কুক রাইস। আমি কি ভাত রাঁধি না। হ্যাঁ, আমরা কি দেখলাম ফাতিমা কিভাবে স্মার্টলি বললো? এইভাবে বলার চেষ্টা করতে হবে চারটা বাক্য। এই চারটা বাক্য বলতে হবে বাংলা সহ। কেউ বাংলা বাদ দিয়ে দিচ্ছে, কেউ দুটো করে বলে, উল্টো পাল্টা করলে হবে না। তাহলে আমি বোঝাচ্ছি, আই কুক রাইস, আমি ভাত রাঁধি, আই ডোন্ট কুক রাইস, আমি ভাত রাঁধি না। ডু আই কুক রাইস, আমি কি ভাত রাঁধি, ডোন্ট আই কুক রাইস, আমি কি ভাত রাঁধি না। তার মানে প্রথমে আই কুক রাইস হাবোধক বাক্য, আই ডোন্ট কুক রাইস নাবোধক বাক্য, তারপরে ডু আই কুক রাইস এটা কিন্তু প্রশ্নবোধক হাবোধক প্রশ্ন, তারপরে ডোন্ট আই কুক রাইস এটা কিন্তু নাবোধক প্রশ্ন। তাহলে হাবোধক বাক্য, নাবোধক বাক্য, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন, এই প্যাটার্নের এই চারটা বাক্য টানা প্র্যাকটিস করতে হবে বাংলা সহ। আগামী দিন আমাকে শোনাইতে হবে। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট থাকবে আগামী দিনের হোমওয়ার্ক হিসেবে। যদিও সবটাই হোমওয়ার্ক, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে সে দিয়ে করবো, অর্থাৎ হি। এবার যদি একই বাক্যটা আমি হি দিয়ে বলি, যে সে ভাত রাঁধে, হি কুকস রাইস, সে ভাত রাঁধে না, হি ডাজেন্ট কুক রাইস। ডাজ নট যখন দিব তখন কুকের এস কিন্তু উঠে যাবে, এস রেখে দিলে হবে না। মানে বিষয়টা এরকম, আমি বললাম যে মাসুদ অফিসে যায়, মাসুদ গোস টু অফিস। এবার বললাম মাসুদ অফিসে যায় না, মাসুদ ডাজেন্ট গোস বললে হবে না, মাসুদ ডাজেন্ট গো টু অফিস। তার মানে কি ডাজ যখনই আসবে গোর বা ওই ভার্বের এস বাই এস উঠে যাবে, আর রাখা যাবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইভাবে বলতে হবে, কেমন? তাহলে আমি কুক দিয়ে বলি, তাহলে সে ভাত রাঁধে, হি কুকস রাইস, সে ভাত রাঁধে না, হি ডাজেন্ট কুক রাইস। সে কি ভাত রাঁধে, ডাজ হি কুক রাইস। সে কি ভাত রাঁধে না, ডাজেন্ট হি কুক রাইস। এইভাবে বাংলা অর্থ সহ বলতে হবে। আর পাশাপাশি আমি কিন্তু ক্লাসের আরেকটা বিষয় হয়তো দিয়ে দিব, সেটা হচ্ছে যে এখানে আরেকটু কাজ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আইডিয়াটা তো আমরা পেয়েছি বোধহয়, যে বর্তমানে চলছে এমন কিছু। আমি যদি ভাত রাঁধি না বলে যদি বলতাম আমি ভাত রান্না করছি, তাহলে কি হতো? আই অ্যাম কুকিং রাইস। সে ভাত রান্না করছে, হি ইজ কুকিং রাইস। তারা ভাত রান্না করছে, কি হতো? দে আর কুকিং রাইস। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্টের পর এম ইজ আর, আর ভার্বের সাথে কি যোগ করতে হয়? এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। আমি এই পার্টটাও দিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ, যদি আমরা মনে করি, আমার তো মনে হয় কঠিন
কঠিন না, এটা সহজ ইজি ব্যাপার। তো এটা দিয়েও আমরা বাক্য প্র্যাকটিস করব, কিন্তু ক্লাসের শেষে গিয়ে আমি যে টেক্সটটা দিয়ে দিব গ্রুপে, এই গ্রুপের একদম শেষের দিকে যে আমরা দেখতে পাবো কিছু ভার্ব থাকবে। কাম মানে আসা, কিপ মানে রাখা, মেক মানে তৈরি করা, গেট পাওয়া, প্লে খেলা করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক পান করা, লার্ন শেখা, আর টিচ শেখানো, যেটা আমি করতেছি শেখানো। এই ভার্বগুলো আমরা কি করব, ওই যে 4টা বাক্য করলাম প্রথমে কি করেছিলাম মনে আছে, আই কুক রাইস, এখানে ভার্ব বারবার কোনটা বলেছি, কুক বলেছি না 4 বাক্যেই। এই কুকের জায়গায় দেখা যাচ্ছে আমি ওখানে ভার্বের প্রথমটা নিব, প্রথম কোনটা, প্রথম ভার্ব হচ্ছে কাম। তাহলে আই কুক মানে তো আমি রান্না করেছিল, আর আই কাম মানে কি, আমি আসি। এই কাম দিয়েও আমি 4টা বাক্য বানাবো আমার মতো করে। আমি আসি, কোথায় আসি, কোন একটা শব্দ দিয়ে দিই, আই কাম হোম, আমি বাড়ি আসি, সহজ কথা। আই কাম হোম, আমি বাড়ি আসি। আই ডোন্ট কাম হোম, আমি বাড়ি আসি না। ডু আই কাম হোম, আমি কি বাড়ি আসি। ডোন্ট আই কাম হোম, আমি কি বাড়ি আসি না। আমি কি বুঝাইতে পারছি? এরপরে কামের পরে আমরা নিব কিপ, কিপ মানে রাখা। আমি বললাম যে আই কিপ মাই বুক, আমি আমার বইটা রাখি। ছোট ছোট বাক্য করব, 3 শব্দ 4 শব্দের বেশি না। আই কিপ মাই বুক, আমি আমার বই রাখি। আই ডোন্ট কিপ মাই বুক, আমি আমার বই রাখি না। সবসময় হা বোধক বাক্যের পরে না বোধক বাক্য, তারপরে প্রশ্ন 2টা। আই কিপ মাই বুক, আমি আমার বই রাখি। আই ডোন্ট কিপ মাই বুক, আমি আমার বই রাখি না। ডু আই কিপ মাই বুক, আমি কি আমার বই রাখি। ডোন্ট আই কিপ মাই বুক, আমি কি আমার বই রাখি না। এইভাবে দ্রুত গতিতে ইংরেজি বাংলা সহ পড়তে হবে। বারবার বলছি বাংলা সহ, বাংলা বাদ দিয়ে না। উল্টা পাল্টা করলে কিন্তু হবে না, বুঝতে হবে কিন্তু, টিচার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এরপরে আমি নেব মেক, মেক মানে তৈরি করা। আই মেক, মেক কি তৈরি করি, এটা কিছু একটা দিই, অন্তত কিছু একটা দিব অবজেক্ট হিসেবে। আই মেক, আমি তৈরি করি। আই মেক এ কেক, আমি একটা কেক তৈরি করি। আই মেক এ কেক, আমি একটা কেক তৈরি করি। আই ডোন্ট মেক এ কেক, আমি একটা কেক তৈরি করি না। ডু আই মেক এ কেক, আমি কি একটা কেক তৈরি করি। ডোন্ট আই মেক এ কেক, আমি কি একটা কেক তৈরি করি না। আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইটে কন্টিনিউয়াসে বাক্য প্র্যাকটিস করতে হবে না, এমনি টেন্সের আলোচনাটা দেখতে হবে। আর এই প্রেজেন্ট ইনডিফিনাইটে এই 10টা বাক্য দিয়েই আমরা অন্তত এই ধরনের 4টা করে বাক্য তৈরি করব। তাহলে 4 10 কয়টা হবে, 10টা ভার্ব আছে, প্রত্যেকটাতে তো 4টা হচ্ছে, তাহলে 4 10 কয়টা হবে, 40টা। এই 40টা বাক্য আপাতত প্র্যাকটিস করলে হবে, কিন্তু দ্রুত গতিতে ইংরেজি বাংলা বলা প্র্যাকটিস করতে হবে বাসায়, শুধু লিখলে হবে না। এবং বলার সময় নিজের দিকে খেয়াল রাখতে হবে, আমি ভুল বলছি না সঠিক বলছি, বাংলা সহ। আগামী দিন টেস্ট হবে। তো এই ছিল হোমওয়ার্ক। আর একদম এইটার শেষে আর অল্প কয়েকটা কোশ্চেন থাকবে, আমি পড়তেছি একটু। সাজাস দেখা যাচ্ছে যে আমি কোশ্চেন দিলাম যে এরকম যে হোয়াই আর ইউ মেকিং এ হাউস, তুমি কেন একটা বাড়ি তৈরি করছো। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াই আর ইউ মেকিং এ হাউস, তুমি কেন একটা বাড়ি তৈরি করছো। আমি উত্তর করলাম যে আই এম মেকিং এ হাউস ফর লিভিং। ফর লিভিং মানে কি, বাস করার জন্য। মানে আমি বাংলাতে একটা উত্তর তৈরি করবো, ইংরেজি তো আমি বাংলা বোঝাই দিচ্ছি, বাসায় বাংলা একটা উত্তর তৈরি করি, সেটার ইংরেজি করব, যে যতটুকু যা পারি আবল তাবল, কোনো সমস্যা নেই, ক্লাসে কারেকশন দিব। আরেকটা কোশ্চেন থাকতে পারে, হোয়াই ইজ দ্য ম্যান কামিং হিয়ার। হোয়াই ইজ দ্য ম্যান কামিং, আমি যদি হোয়াই ইজ ফাতেমা কামিং হিয়ার, এই ফাতেমা এখানে আসছে কেন, আমি বললাম হোয়াই ইজ দ্য ম্যান কামিং হিয়ার। হোয়াই ইজ রাসেল কামিং হিয়ার, রাসেল এখানে আসছে কেন, লোকটা এখানে আসছে কেন। বানাবো দ্য ম্যান ইজ কামিং হিয়ার বিকজ he wants to meet me, because he wants to talk to me, সে আমার সাথে কথা বলতে চায়, বা এরকম কোনো কিছু একটা বানিয়ে, মানে বানিয়ে কিছু একটা বলা লাগবে, বুঝতে পারছি। লজিক তৈরি করা, লজিক, কারণ এটা অনেকেই পারে না। আমি বললাম যে পরেরটা, হোয়াই আর ইউ কিপিং ইউর ফোন ইন ইউর ব্যাগ। হোয়াই আর ইউ কিপিং ইউর ফোন ইন ইউর ব্যাগ মানে কি, তুমি কেন তোমার ফোনটা তোমার ব্যাগে রাখছো। আমি বললাম যে আই এম কিপিং মাই, ওটা শুধু বললে হবে না, ফর সেফটি, নিরাপদ, ওরকম না, পুরো বাক্য টেনে নিয়ে এসে বলতে হবে আই এম কিপিং মাই ফোন ইন মাই ব্যাগ ফর সেফটি, মানে কি, নিরাপত্তার জন্য, কিছু একটা বানাবো এরকম। আচ্ছা, হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যাচ্ছ কেন, বানান আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস, কিছু সবজি কিনতে। তাই বলে আমি যা শিখাই দিচ্ছি এইটা মনে রেখে নকল করলে হবে না, একটু বানানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি তো লাইন ধরাই দিচ্ছি। আরেকটা প্রশ্ন থাকতে পারে, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তুমি কেন ইংরেজি শিখছো। এইবার আমরা বানিয়ে বলবো, আই এম লার্নিং ইংলিশ বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন, ইট ইজ ইম্পর্টেন্ট ফর হায়ার এডুকেশন অ্যান্ড ইট ইজ নেসেসারি টু গেট এ গুড জব, মানে বানিয়ে টানিয়ে ইত্যাদি ইত্যাদি বলবো, ঠিক আছে। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মনে করলে চলবে না যে কাজগুলো দিছে টিচার এগুলো করবো, অবশ্যই করতে হবে, সামনে 2 দিন গ্যাপ আছে, অসুবিধা কি।
সো ডিয়ার লার্নার্স, এবার আমাদের ছুটি দিয়ে দেন, এসব নামাজ পড়তে হবে, তারপরে আবার আমার অন্য সেশন রয়েছে। সো থ্যাঙ্কস টু অল এভরিবডি, টক টু নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, হ্যাভ আ নাইস ডে। ওকে, সেম টু ইউ। গুড ডে।